তাহলে আমাদের কালেক্টেড চাঁদা সম্পর্কে আমরা যে কাঁচা তথ্য পেয়েছিলাম সেটাকে আমরা এখন এইভাবে উপস্থাপন করেছি। এইভাবে উপস্থাপন করার ফলে আমাদের লাভ কি হয়েছে না, আমাদের যদি হঠাৎ করে কেউ বলে যে তোমাদের কালেক্টেড করা সব থেকে কম চাঁদার পরিমাণ কত বা সব থেকে কম চাঁদা কটি পরিবার দিয়েছে, তোমরা খুব সহজে সঙ্গে সঙ্গে বলে দেবে যে সব থেকে কম টাকা চাঁদা দিয়েছে 20 টাকা এবং সেই চাঁদা দেওয়া পরিবারের সংখ্যা কত না 6টি। যদি বলে সব থেকে বেশি টাকা চাঁদা কত উঠেছে এবং সেটা কটি পরিবার দিয়েছে, খুব সহজে তোমরা বলে দিতে পারবে। আরও এখান থেকে এই যে তথ্য, এটা তো গেল শুধু উপস্থাপনা। এই উপস্থাপন থেকে আমরা বিভিন্নভাবে বিশ্লেষণ করে আরও অনেক তথ্য পেতে পারি। যেমন মোট টাকা কত চাঁদা উঠেছে সেটাও খুব সহজে হিসাব করতে পারি, গড় চাঁদা কত উঠেছে সেটা হিসাব করতে পারি, সব থেকে বেশি পরিবার কত টাকা চাঁদা দিয়েছে সেটা হিসাব করতে পারি। এরকম আরও অনেক কিছু হিসাব করতে পারি যেটা তোমরা পরে পরে শিখবে। যাই হোক, এখন আমরা দেখি আমরা যে চল হিসাবে যেটাকে ধরেছিলাম অর্থাৎ চাঁদার পরিমাণ, সেই চাঁদার পরিমাণের সর্বনিম্ন মান কত, বা চল যেটা এক্স বলেছিলাম সেই এক্সের সর্বনিম্ন মান কত। আমরা দেখতেই পাচ্ছি এক্সের সর্বনিম্ন মান 20 এবং সর্বোচ্চ মান কত 150। তাহলে দেখো এক্সের মানটি 20 থেকে শুরু হয়ে 150 পর্যন্ত চলেছে বা বিস্তার লাভ করেছে। তাই এক্সের বিস্তার কত হবে বা ওই চলের বিস্তার কত হবে না 150 মাইনাস 20 সমান কত 130। অর্থাৎ বিস্তার আমরা কাকে বলবো, কোনো প্রদত্ত রাশি তথ্যের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের যে অন্তর সেটাকেই বলা হচ্ছে কি ওই চলের প্রসার, বা যাকে ইংরেজিতে রেঞ্জ বলা হয়। তাহলে ওই চলের সর্বোচ্চ মান কত 150, সর্বনিম্ন মান কত 20, এদের যে অন্তরফল সেই অন্তরফল কত না 130। তাহলে আমরা বলবো চাঁদা বা তাকে যে চলরাশি দ্বারা প্রকাশ করেছি এক্স, সেই চলের প্রসার কত না 130, রেঞ্জ কত 130। আশা করি বোঝা গেল। এবার আমরা যেভাবে উপস্থাপন করেছিলাম সেটাকে একটু অন্যভাবে আমরা উপস্থাপন করতে চাইছি, শ্রেণী আকারে উপস্থাপন করতে চাইছি। কীরকম ব্যাপারটা না, তোমরা ইতিমধ্যে গ্রেডেশন সম্পর্কে জেনেছো যে ধরো 70 থেকে 80 বা 70 থেকে 79 পর্যন্ত এটা যদি একটা গ্রেডেশন, একটা গ্রেড হয়। 80 থেকে 89 পর্যন্ত আরেকটা গ্রেড হয়। সেখানে যে 70 পেয়েছে যে ছেলেটা এবং যে ছেলেটা 75 পেয়েছে তাদেরকে একই গ্রুপের মধ্যে রাখা হয়। তাই আমরা এখানে যে চাঁদা যে কালেকশন হয়েছে সেটাকে আমরা গ্রুপ আকারে বিন্যস্ত করতে চাইছি। কিভাবে না, আমাদের প্রসার কত না, প্রসার হচ্ছে কত 130। এইটাকে আমরা কয়েকটা গ্রুপে ভাঙতে চাইছি। আমরা চাইছি এটাকে 7টি গ্রুপে। তাহলে 7টি গ্রুপে যদি ভাঙি এবং প্রত্যেকটা গ্রুপের আমরা প্রসার একই রাখতে চাইছি, তাহলে কত হবে প্রসার না, মোট প্রসার হচ্ছে অর্থাৎ চলের বিস্তার হচ্ছে 20 থেকে 150 পর্যন্ত, অর্থাৎ 130। এটাই হচ্ছে কি চলের বিস্তার। সেটাকে আমরা 7টি ভাগে ভাগ করে দেবো। তো 7 দিয়ে ভাগ করলাম, কত হচ্ছে না 18.57, যেটাকে আমাদের সুবিধার্থে আমরা বলবো কি 20। কেন বলছি একটু পরে বুঝতে পারবে। যে আমরা সুবিধার্থে এই যে ভাগফল যেটা পেলাম তার কাছাকাছি একটা সংখ্যা ধরব এবং সেই সংখ্যাটা আমরা চাইবো যাতে করে 5-এর গুণিতক হয়। সাধারণত 5-এর গুণিতক হিসাবে 0 অর্থাৎ 10-এর গুণিতক যদি ধরা যায় তাহলে ভালো হয়, না হলে 5-এর গুণিতক অর্থাৎ 15, 20, 10 ইত্যাদি ধরলে আমাদের সুবিধা হয়। যাই হোক, আমরা এখানে 7টা শ্রেণীতে এটাকে ভাগ করতে চাইছি এবং সেখানে দেখছি কি প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য কত হবে না 20। তো কীভাবে আমরা ভাগ করছি বা কীভাবে আমরা উপস্থাপন করছি সেটা দেখা যাক। আমাদের সর্বনিম্ন মান কত না 20। তো আমাদের শ্রেণী লেখাটা শুরু করতে হবে ঠিক এইভাবে যে 20 থেকে, ধরো এখানে 20 হচ্ছে প্রসার অর্থাৎ প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য, তাহলে 20 থেকে 40 এরকম আমরা লিখতে পারি। সাধারণত আমরা লিখি সর্বনিম্ন মানের থেকে একটু কম মান থেকে শুরু করি, অর্থাৎ সর্বনিম্ন মানের আগে থেকে শুরু করি। তাহলে এখানে ধরি 15 থেকে, কারণ আমরা 5-এর গুণিতকগুলো ধরলে আমাদের হিসাব করতে সুবিধা হয়, সেই কারণে আমরা এখানে 15 ধরছি। কেউ 19 ধরতেই পারো, 18 ধরতেই পারো, বেশি দূরে ধরবে না কিন্তু, অর্থাৎ কেউ 10 থেকে ধরবে না, সেক্ষেত্রে কিন্তু অনেকটা ফারাক চলে আসবে। যাই হোক, আমরা এখানে 15 থেকে ধরতে পারি। তো 15 থেকে ধরলাম এবং তার
শ্রেণী দৈর্ঘ্য কত 20, তাহলে 15-র সঙ্গে 20, 15 থেকে 20 বিস্তারযুক্ত কত হবে না 15-র সঙ্গে 20 যোগ করে দাও 35। পরের শ্রেণীটা কত হবে না 35 থেকে শুরু করে 20 যোগ করে দাও আবার কত হবে 55। ঠিক এইভাবে আমরা পরপর শ্রেণীগুলোকে লিখতে পারবো। আমরা কিভাবে লিখছি দেখি। প্রথম শ্রেণীটাকে আমরা লিখছি 15 থেকে 35, তারপরে শ্রেণীটাকে লিখছি 35 থেকে শুরু করে 55, তারপরেরটাকে লিখছি 55 থেকে শুরু করে 75, তারপরেরটাকে লিখছি 75 থেকে শুরু করে 95। দেখো প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত, অর্থাৎ শ্রেণীর দৈর্ঘ্য কত প্রত্যেকটার 20 করে। এরপর 95 থেকে 115, 115 থেকে 135, 135 থেকে 155। দেখো আমাদের সর্বনিম্ন মান কত ছিল, সর্বনিম্ন মান ছিল 150, 155 পর্যন্ত নেওয়া হয়ে গেছে। তাহলে আমাদের আর শ্রেণী করার কোনো প্রয়োজন নেই এবং হিসাব করে দেখো এখানে 7টা শ্রেণী হয়ে গেছে। তবে এইভাবে আমরা শ্রেণী বিন্যাস করে ফেললাম। এরপরে প্রত্যেকটা শ্রেণীর ঠিক আগের মতো আমরা যে একটা মান নিয়ে তার পরিসংখ্যা লিখেছিলাম, এবার প্রত্যেকটা শ্রেণীর মানের পরিসংখ্যা লিখব। অর্থাৎ 15 থেকে 35 টাকা চাঁদা কটি পরিবার দিয়েছে সেটা এবার লিখব। 35 থেকে 55টি পরিবার কটি 35 থেকে 55 টাকা কটি পরিবার দিয়েছে, 55 থেকে 75 টাকা কটি পরিবার দিয়েছে, এইভাবে আমরা লিখতে শুরু করবো এবার। অর্থাৎ আমরা প্রত্যেকটা শ্রেণীর পরিসংখ্যা এবার লিখব। সেটা লেখার জন্য আমাদের যে কাঁচা তথ্য প্রথমে দেওয়া ছিল সেখান থেকে আমরা লিখতে পারি সেই ট্যালি মার্কের সাহায্যে। কিভাবে লিখছি এটাই আমরা পেয়েছিলাম কাঁচা তথ্য। তো আমরা প্রথম শ্রেণীটাকে লিখেছি কত না 15 থেকে শুরু করে 35 পর্যন্ত। আমরা এর পরিসংখ্যা কত, অর্থাৎ কটি আছে, কটি পরিবার দিয়েছে এই টাকা চাঁদা, সেটা আমরা হিসাব করবো এখন। না আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি 20, এটা এই শ্রেণীর মধ্যে রয়েছে, তাহলে তার জন্য একটা ট্যালি মার্কের দাগ। তারপরে দেখলাম 25, এটা এই শ্রেণীর মধ্যেই রয়েছে, আরেকটা দাগ। 20 দেখলাম আবার আরেকটা দাগ। তারপরে দেখলাম এখানে দেখে চলে আসছে, এখানে পাচ্ছি না, আবার দেখলাম এখানে 20, তার জন্য আরেকটা দাগ। তারপরে এখানে দেখলাম আবার 20, সেই 20-র জন্য 4টে দাগ হয়ে গেছে, তাই আরেকটা দাগ দিয়ে বান্ডেল কমপ্লিট করলাম। এরপরে দেখো 25, তার জন্য আরেকটা দাগ। তারপরে এখানে দেখতে পাচ্ছি 20 আবার আরেকটা দাগ। তারপরে এখানে চলে আসছি, আবার একটা 20 পেয়েছি, তাই তার জন্য আরেকটা দাগ। তাহলে মোট কতগুলো দাগ হলো না, এখানে ছিল 5, এখানে 3টি, তাহলে এই শ্রেণীর পরিসংখ্যা কত না, এই শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 5 আর 3 অর্থাৎ 8। ঠিক একই রকমভাবে পরের শ্রেণীটা কি ধরেছিলাম না, পরের শ্রেণীটা ধরেছিলাম 35 থেকে 55, এটার পরিসংখ্যা হিসাব করে দেখি না। 35 থেকে 55 প্রথমটায় দেখি, এখানে 50 রয়েছে, এর মধ্যে একটা দাগ। তারপরে দেখতে পাচ্ছি আবার একটা 50 রয়েছে, আরেকটা দাগ। 35 থেকে 55, এখানে দেখতে পাচ্ছি শুধু 50গুলিই রয়েছে, এখানে একটা দাগ। আবার দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা 50, আরেকটা দাগ। এরপর এখানে দেখতে পাচ্ছি একটা 50 রয়েছে, বান্ডেল কমপ্লিট। আবার দেখলাম এখানে একটা 50 রয়েছে, আরেকটা দাগ দিলাম, এবং এখানে একটা 50 রয়েছে, আরেকটা দাগ দিলাম। বেশ, আর এই শ্রেণীর মধ্যে আর কোনো তথ্য আমরা দেখতে পাচ্ছি না এর মধ্যে, এই কাঁচা তথ্যে। তাই কি না, এটি হচ্ছে কি না ওই শ্রেণীটির পরিসংখ্যা, অর্থাৎ 35 থেকে 55 এই শ্রেণীর পরিসংখ্যা কত না, এখানে 5, এখানে 2, অর্থাৎ 7। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা শ্রেণীর পরিসংখ্যা আমরা পরিমাপ করতে পারবো বা গুনে ফেলতে পারবো, এবং গুনে আমরা একটা ছক তৈরি করব ঠিক এইভাবে। প্রথমে চাঁদার যে শ্রেণীগুলো আমরা আগে লিখেছিলাম সেইগুলো লিখে ফেললাম। এরপর আমরা ট্যালি মার্ক দিয়ে প্রত্যেকটি শ্রেণীর পরিসংখ্যা হিসাব করব। প্রথমটা দেখেছিলাম কি না, আমরা ঠিক এইভাবে দাঁড়িয়ে দেওয়ার পর দেখেছিলাম 8টি হয়েছে, তাই তার পরিসংখ্যা কত হলো 8। তারপরেরটা ঠিক একই রকমভাবে হিসাব করে দেখেছি কত না 5 এবং 2 হয়েছিল, তাই তার পরিসংখ্যা কত 7। তার ঠিক পরেরটা এরকম 4, তার ঠিক পরেরটা ঠিক এরকম কত হলো 6। পরেরটা হিসাব করে দেখলাম এটা এটা কত 5 আর 2 কত হবে 7। তারপরেরটা 4, তারপরেরটা আবার 4। তার মানে আমরা এখন
এইভাবে একটা শ্রেণী আকারে বিন্যস্ত একটা তালিকা তৈরি করলাম। তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এইভাবে তালিকা আমরা প্রস্তুত করছি কেন? আমাদের তো 15 থেকে 35 সেরকম কোনো চাঁদা দেওয়া হয়নি বা এরকমভাবে কোনো চাঁদা কালেকশন করা হয়নি। আমরা 20 টাকা চাঁদা কালেকশন করেছি, 25 টাকা করেছি। আগে সেইভাবে আমরা সাজিয়েছিলাম, সেটা বোঝা গেছিলো। তো এটা কেন হচ্ছে না, কারণ তোমাদের এখানে 20 থেকে শুরু করে 150 পর্যন্ত চাঁদা দিয়েছে। কেউ যদি দেখা গেল 20 থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত বিভিন্ন অ্যামাউন্টে চাঁদা দিয়েছে, তাহলে তুমি তাকে ছক আকারে কি করে লিখবে? তোমরা কি 4-5 পৃষ্ঠা জুড়ে লিখবে 20 থেকে 2000 পর্যন্ত? তাহলে দেখা গেল কাঁচা তথ্য হিসাব করতে আমাদের যে সমস্যা হচ্ছিল, আমরা এই তথ্য উপস্থাপন করার পরেও ঠিক একই প্রবলেম, একটু কম হলেও প্রবলেম আসছে। সেই কারণে তখন যদি আমাদের বিস্তার বেশি হয়, অর্থাৎ চলের বিস্তার যদি বেশি হয়, এখানে 20 থেকে 150 অর্থাৎ চলের বিস্তার হয়েছে 130, যদি আরও বেশি হয় সেক্ষেত্রে আমরা কি করব না, তাদেরকে এইভাবে গ্রুপ আকারে লিখব। দেখো গ্রুপ আকারে যদি করে দিই তাহলে এই যে ছকের সংখ্যা, অর্থাৎ এই যে প্রত্যেকটা এই যে শ্রেণী সংখ্যা, এই শ্রেণী সংখ্যাগুলো কমে যাচ্ছে, ফলে আমরা খুব সহজে এটাকে তালিকাভুক্ত করতে পারছি। সেই জন্য আমরা এই গ্রুপ আকারে সাজাচ্ছি। এবং পরবর্তীকালে তোমাদের যে প্রবলেম, অ্যাকচুয়াল যে স্ট্যাটিস্টিক্সের প্রবলেম, সেগুলো কিন্তু খুব বড় বড় বিস্তারযুক্ত চলের ক্ষেত্রে তোমাদের হিসাব করতে হবে। সেই জন্য কিন্তু তাদেরকে এই গ্রুপ আকারে প্রকাশ করতে হবে। যাই হোক, এরপরে এই পরিসংখ্যা যেটা পেলাম, এই পরিসংখ্যাগুলোকে যোগ করে লিখে দিতে হয়। যে যোগ করলে আমরা মোট কত পাবো না, মোট পরিসংখ্যা এদেরকে যোগ করো কত পাবে না 40। এই যে এখন আমরা যে ছকটা পেলাম, যার মধ্যে আমরা ট্যালি মার্কটাকে বাদ দিয়েও লিখতে পারি, কারণ ট্যালি মার্কটা আমরা ওখানে হিসাব করার জন্য রাফ হিসাবে ব্যবহার করতে পারি, অথবা কেউ এখানে যদি লেখে তাতেও কোনো প্রবলেম নেই। তো এখন আমরা এই যে ছক পেলাম, এটাকে বলা হয় কি না, ওই যে তথ্য, অর্থাৎ যে তথ্য আমরা চাঁদা কালেকশন করে পেয়েছিলাম কাঁচা তথ্য, তার পরিসংখ্যা বিভাজন ছক বলা হয় এটাকে। যদি বলে কোনো কাঁচা তথ্য তোমাদের যদি দেওয়া থাকে, তার পরিসংখ্যা বিভাজন ছক যদি তৈরি করতে বলা হয়, তাহলে এটাই হচ্ছে কি তার পরিসংখ্যা বিভাজন ছক উইথ গ্রুপ ডেটা বা বিন্যস্ত তথ্য। এবং আগে আমরা যেটা তৈরি করেছিলাম সেটাও পরিসংখ্যা বিভাজন ছক, এবং সেটা হচ্ছে কি অবিন্যস্ত তথ্য। সেখানে প্রত্যেকটা তথ্য আলাদা আলাদাভাবে লেখা হয়েছিল, এখানে তাদেরকে গ্রুপে লেখা হয়েছে। সেই জন্য এইটার নাম কি না, এটাকে বলা হয় পরিসংখ্যা বিভাজন ছক। কিসের না, গ্রুপ ডেটা বা বিন্যস্ত তথ্যের। আশা করি বুঝতে পারলে। তাহলে বিস্তৃত প্রসার আছে এমন চলের মানকে আমরা কতগুলি শ্রেণীতে ভাগ করতে পারি। বিস্তৃত প্রসার অর্থাৎ যার প্রসারটা বেশি দূর ধরে বিস্তৃত, সেটাকে আমরা কতগুলি শ্রেণীতে ভাগ করতে পারি। এমন এই যে শ্রেণীগুলোতে ভাগ আমরা করেছি, যে 15 থেকে 35, 35 থেকে 55 এরকম, এই শ্রেণীগুলিকে বলা হচ্ছে কি শ্রেণী অন্তর, বা যাকে ইংরেজিতে বলা হয় ক্লাস ইন্টারভ্যাল। তাহলে কি হলো না, বিস্তৃত প্রসার আছে এমন চলের মানকে আমরা কতগুলি শ্রেণীতে ভাগ করতে পারি। এই প্রত্যেকটি শ্রেণীকে বলা হয় তার শ্রেণী অন্তর বা ক্লাস ইন্টারভ্যাল। এবং প্রত্যেকটি শ্রেণীতে মোট যতগুলি পদ রয়েছে সেই সংখ্যাকে ওই শ্রেণীটির পরিসংখ্যা বলা হয়, যেটা আমরা ট্যালি মার্কের সাহায্যে হিসাব করে লিখলাম। এবার এই শ্রেণী অন্তর যেগুলো আমরা নির্ধারণ করেছি, সেই শ্রেণী অন্তর নির্ধারণ করার কয়েকটি নিয়ম রয়েছে। যেমন প্রথম হচ্ছে, অবিন্যস্ত তথ্যের যে সর্বনিম্ন মান, তার থেকে কম কোনো উপযোগী বা সুবিধাজনক মানকে আমরা প্রথম শ্রেণীর নিম্ন সীমা হিসেবে ধরতে পারি। অর্থাৎ আমরা দেখেছিলাম আমাদের যে অবিন্যস্ত তথ্য, সেই অবিন্যস্ত তথ্যের সর্বনিম্ন মান কত ছিল 20। তাই আমরা প্রথম যে শ্রেণীটা লিখেছি সেটাকে কি করব না, সেই 20 থেকে, অর্থাৎ সর্বনিম্ন মান 20 থেকে শুরু করতে পারি, অথবা তার থেকে কম কোনো উপযোগী বা সুবিধাজনক সংখ্যাকে প্রথম শ্রেণী নিম্ন সীমা ধরা হয়। তাহলে প্রথম শ্রেণীটাকে আমরা 20 থেকে শুরু করতে পারি, অথবা 20 থেকে কম কোনো সুবিধাজনক মানকে, কম মানে খুব কম নয়, কাছাকাছি, কম এবং সুবিধাজনক, তিনটে জিনিস খেয়াল রাখতে হবে। কাছাকাছি, কম হবে এবং সুবিধাজনক হবে। সেরকম একটা সংখ্যা আমরা 15 হিসাবে ধরছি, কারণ 15 দিয়ে আমরা
যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করা, বিশেষ করে গুণ ভাগ করা আমাদের খুব সহজ হবে অন্যান্য সংখ্যার থেকে। সেই কারণে আমরা 15কে ধরছি। সেই কারণে প্রথম শ্রেণীটাকে লিখেছি কত, 15 থেকে 35। তাহলে প্রথম নিয়ম কি বলছে না, প্রথম নিয়ম বলা হচ্ছে অবিন্যস্ত তথ্যের সর্বনিম্ন মান বা তার থেকে কম কোনো উপযোগী সংখ্যাকে আমরা প্রথম শ্রেণীটির নিম্ন সীমা হিসাবে ধরতে পারি। দ্বিতীয় নিয়ম কি বলছে না, অবিন্যস্ত তথ্যের সর্বোচ্চ যে মান, সেই মান সাধারণত তার থেকে বেশি কোনো সুবিধাজনক মানকে অন্তিম শ্রেণী বা শেষ শ্রেণীটির ঊর্ধ্বসীমা হিসেবে ধরা হয়। আমরা শেষ যে শ্রেণীটা কি ধরেছি না, শেষ শ্রেণীটাকে আমরা ধরেছিলাম 135 থেকে 155। আমাদের সর্বোচ্চ মান কত ছিল কাঁচা তথ্যে না 150। তাই আমাদের বলছে কি অবিন্যস্ত তথ্যের যে সর্বোচ্চ মান বা সাধারণত তার থেকে বেশি কোনো সংখ্যাকে এবং সুবিধাজনক মানকে অন্তিম শ্রেণীটির ঊর্ধ্বসীমা হিসেবে ধরা হয়। অন্তিম শ্রেণী এটা, এর ঊর্ধ্বসীমা হচ্ছে এটা। এটাকে ধরা হয় কি না, এই যে 150 যেটা কাঁচা তথ্যের সর্বোচ্চ মান তার থেকে বড় হিসেবে ধরা হয়। এরপরে শ্রেণীবিন্যাস করা হয় এবং এই শ্রেণীবিন্যাস এমনভাবে করব, অর্থাৎ শ্রেণী অন্তর এমনভাবে নির্ধারণ করব যাতে করে শ্রেণী অন্তরের সংখ্যা 5-এর থেকে বেশি হয় এবং 30-এর থেকে কম হয়। অর্থাৎ শ্রেণী সংখ্যা আমরা ধরো এমনভাবে বিশ্লেষণ করা শুরু করলাম, ধরো 15 থেকে আমরা কী করলাম না 15 থেকে 25 এরকমভাবে আমরা গ্রুপ করতে পারি। সেক্ষেত্রে আমাদের শ্রেণী অন্তরের সংখ্যাটা বেড়ে যাবে, প্রায় ডবল হয়ে যাবে, 14 হয়ে যাবে। তো এইভাবে আমরা বিভিন্ন আকারে শ্রেণী বিন্যাস করতে পারি, আমাদের কাঁচা তথ্যকে সেইভাবে লিপিবদ্ধ করতে পারি। তবে মাথায় রাখতে হবে যে কি না, এই শ্রেণী অন্তরের সংখ্যাটা যেন 5-এর থেকে বেশি না হয়ে যায় বা 30-এর থেকে 5-এর থেকে যেন কম না হয়ে যায় এবং 30-এর থেকে যেন বেশি না হয়ে যায়। তাহলে কিন্তু আমাদের পরবর্তী ক্যালকুলেশন অর্থাৎ উপস্থাপন হয়ে গেল, পরবর্তী বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের প্রবলেম দেখা দেয়।